আমি হবি, আপনারা শুনছেন অডিয়াস। আজকে একটি দারুণ বই আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। মর্গ্যান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অব মানি বইটি বাংলা বুক সামারি, এবং আপনারা এটি দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন একটি অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে। তো তাহলে শুরু করা যাক। মর্গ্যান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অব মানি বইটিতে তিনি টাকা সংক্রান্ত মানুষের বিভিন্ন মানসিকতা, লোভ ও আনন্দের কথা বলেছেন এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে তার বক্তব্যকে খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। কেউ উন্মাদ নয়, নো ওয়ানস ক্রেজি। টাকা সম্বন্ধে আপনার যে ব্যক্তিগত ধারণা তা সমগ্র পৃথিবীর উপর হয়তো মাত্র 0.0000001% প্রভাব ফেলে, কিন্তু পৃথিবী কিভাবে চলছে সেই সংক্রান্ত আপনার ধারণার উপর মাত্র 80% প্রভাব ফেলে। টাকার ব্যাপারে নেওয়া কারোর সিদ্ধান্তকেই আপনি ভুল বলতে পারেন না, কারণ আপনি তার সম্বন্ধে জানেনই না। আপনার আর তার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। লেখক খুব সুন্দরভাবে বলেছেন, বিভিন্ন প্রজন্মের লোকজন বিভিন্ন পরিবারের বড় হয়ে ওঠে এবং তাদের উপার্জনের পরিমাণ ভিন্ন ভিন্ন। তারা পৃথিবীর বিভিন্ন অংশে বসবাস করে, সেই সকল অংশের অর্থনীতি ও কাজের সুযোগ ভিন্ন, এবং তাই তারা যা কিছু শেখে বা যে মানসিকতা গড়ে তোলে তাও ভিন্ন। জীবন ও পৃথিবী সম্পর্কে সকলেরই ধারণা অনন্য এবং প্রত্যেকেই পৃথিবীকে তার নিজের মতো দেখে। এই একই কথা টাকার ক্ষেত্রেও সত্য। তাই টাকা সম্বন্ধে অন্য কারণ নেওয়া সিদ্ধান্তকে আপনার পাগলামি মনে হলেও তার কাছে হয়তো সেই সিদ্ধান্ত যথেষ্ট যুক্তিসঙ্গত। আবার একইভাবে আপনি নিজের টাকার ক্ষেত্রে যে সকল সিদ্ধান্ত নিচ্ছেন তা দেখে অন্য কারোর কাছে বোকামি বলে মনে হতেই পারে। আপনি টাকা পয়সা সংক্রান্ত যে সকল সিদ্ধান্ত নেবেন তা পুরোপুরি আপনার পরিস্থিতি ও লক্ষ্য অনুসারে নেওয়া উচিত, কিন্তু বেশিরভাগ মানুষ তার পূর্ব অভিজ্ঞতা এবং অন্যের ধারণা অনুযায়ী আর্থিক সিদ্ধান্ত নিয়ে বসে। ভাগ্য ও ঝুঁকি, লাক অ্যান্ড রিস্ক, কোনো কিছুই ততটা ভালো বা ততটা খারাপ নয় যতটা মনে হয়। এই প্রসঙ্গে তিনি বিল গেটসের সম্পর্কে একটি কাহিনী তুলে ধরেছেন। যখন বেশিরভাগ ইউনিভার্সিটির বিদ্যার্থীরা কম্পিউটার কি তাই জানতো না, তখন 8 গ্রেডে পড়া বিল গেটস কম্পিউটারের অ্যাক্সেস পেয়ে গিয়েছিলেন। 1968 সালে সারা পৃথিবীতে অন্তত 303 মিলিয়ন শিক্ষার্থী ছিল যারা হাই স্কুলে পড়ত। তাদের মধ্যে ইউনাইটেড স্টেটস এর শিক্ষার্থী ছিল অন্তত 18 মিলিয়ন। তাদের মধ্যে অন্তত 2,70,000 জন থাকতো ওয়াশিংটনে। তার মধ্যে সিয়াটেলে থাকা লোকের সংখ্যা ছিল 1 লাখের কিছু বেশি। তার মধ্যে মাত্র 300 জনের মতো পড়তো সেই লেকসাইড স্কুলে যেখানে কম্পিউটার ছিল। অর্থাৎ সারা বিশ্বের 303 মিলিয়ন শিক্ষার্থীর মধ্যে 300 জনের কাছে কম্পিউটার ব্যবহারের সুযোগ ছিল সেই সময়ে, যার মধ্যে বিল গেটস ছিলেন একজন। এটা ভাগ্য ছাড়া আর কি? মাইক্রোসফটের সাফল্যের পিছনে বিল গেটস ও পল অ্যালেনের অবদানের কথা আজ সকলেই জানেন, কিন্তু এরা দুজন ছাড়াও এদের দলে এক তৃতীয় ব্যক্তি ছিলেন, কেন্ট ইভান্স, যিনি গেটসের মতো তাদের মধ্যে সেরা ছিলেন এবং কম্পিউটারের বিষয়ে আগ্রহ ও পারদর্শিতায় বাকি দুজনের থেকে কোনো অংশে কম ছিলেন না। এটা নিশ্চিত এবং অবশ্যম্ভাবী ছিল যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতাদের মধ্যে গেটস ও অ্যালেন ছাড়াও কেন্ট ইভান্স ও অবশ্যই থাকতেন, কিন্তু তা হয়নি, কারণ হাই স্কুল থেকে গ্র্যাজুয়েট হওয়ার পূর্বেই পর্বতারোহণে গিয়ে দুর্ঘটনায় কেন্ট মারা যান। ইউনাইটেড স্টেটসে প্রতি বছর যে সংখ্যক লোক পর্বতারোহণে যান তার মধ্যে দুর্ঘটনায় মারা যাওয়ার সম্ভাবনা থাকে মিলিয়নের মধ্যে একজনের, অথচ সেই একজনই হলেন কেইন্স। যেখানে মিলিয়নের মধ্যে একজন ছাত্র হয়ে কম্পিউটার ব্যবহারের সুযোগ পাওয়ার সৌভাগ্য বিল গেটস পেলেন, সেই একইভাবে সমান দক্ষতা ও মেধাসম্পন্ন হয়েও বিল গেটস এরই সাথে একই সঙ্গে দেখা স্বপ্ন পূরণ করতে না পেরে মিলিয়নের মধ্যে একজন দুর্ঘটনাগ্রস্ত হওয়া দুর্ভাগ্য পেলেন কেইন্স। আপনার 100% প্রচেষ্টা সত্ত্বেও আপনার কাঙ্ক্ষিত ফলাফল সম্পূর্ণরূপে সম্পূর্ণ না হওয়ার কারণ হলো যে সত্য, তারা হলো ভাগ্য ও ঝুঁকি, এবং তারা কোনোভাবেই পরিমেয় নয়, কখনোই যথেষ্ট নয়। নেভার এনাফ। যখন ধনীরা উন্মাদের মতো আচরণ করে। কলকাতায় জন্মগ্রহণকারী রজত গুপ্তা একদম শূন্য থেকে শুরু করে 40-এর কাছাকাছি বয়সে গিয়ে ম্যাকিনসে এর সিইও হয়ে ওঠেন। 2007 সালে তিনি সেখান থেকে অবসর নেন এবং 2008 সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল $100 মিলিয়ন বেশি। এই পরিমাণ টাকা দিয়ে তিনি যেভাবে ইচ্ছা জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি মিলিয়নিয়ার হয়েই থাকতে চাননি, তিনি হতে চেয়েছিলেন বিলিয়নিয়ার। এরপর তিনি গোল্ডম্যান সাচের বোর্ড অব ডিরেক্টরসে সদস্য হিসেবে যুক্ত হন। 2008 সালে আর্থিক দুরবস্থায় এই সংস্থার অবস্থা খারাপ হয়ে পড়ে এবং বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফে ঠিক করেন $5 বিলিয়ন তিনি বিনিয়োগ করবেন এই সংস্থাকে বাঁচানোর জন্য।
এই গুরুত্বপূর্ণ তথ্য বোর্ড মেম্বার হিসাবে গুপ্তা আগে থেকেই জেনে যান এবং এই চুক্তি সম্পন্ন হওয়ার কিছু আগেই তিনি রাজারত্নম নামে এক হেজ ফান্ড ম্যানেজারকে ফোন করেন এবং ওই ফান্ড ম্যানেজার গোল্ডম্যান সাচের 1,75,000 শেয়ারটি কিনে নেন। এর কয়েক ঘন্টা পরে যখন জনগণের কাছে এই চুক্তির খবর পৌঁছে যায় এবং স্বাভাবিকভাবেই শেয়ারের দাম বাড়তে থাকে, তখন তার ফলস্বরূপ কয়েক ঘন্টায় রাজারত্নম মিলিয়নিয়ার হয়ে যান। ইনসাইডার ট্রেডিং এর অপরাধে রজত গুপ্তা ও রাজারত্নমের জেল হয়ে যায় এবং গুপ্তা তার এত বছরে অর্জিত সম্মান হারিয়ে ফেলেন, কারণ তিনি জানতেন না যে কতটা যথেষ্ট। এভাবেই লেখক আরও একটি ব্যক্তির উদাহরণ দিয়েছেন এবং বলেছেন আর্থিক দক্ষতার ক্ষেত্রে খুব বেশি কঠিন হলো এমন একটি গোলপোস্ট বা লক্ষ্য নির্ধারণ করা, যেখানে গিয়ে আপনাকে থামতে হবে যখন আপনি মন থেকে জানবেন যে এটা যথেষ্ট। জীবনে এমন কিছু জিনিস আছে যেগুলোর ক্ষেত্রে কখনোই ঝুঁকি নেওয়া উচিত নয়, তাতে যতই লাভের সম্ভাবনা থাকুক না কেন, যেমন সম্মান, খ্যাতি, স্বাধীনতা, শান্তি ইত্যাদি। কম্পাউন্ডিং হলো বিশ্বের অন্যতম আশ্চর্য বিষয়, যেখানে কোনো খুব সামান্য জিনিসও সময়ের সাথে সাথে কম্পাউন্ডিং এর সাহায্যে বিশাল হয়ে ওঠে। দ্য অ্যালম্যানাক অব নাভাল রবিকান্ত বইতে লেখক বলেছেন যে কম্পাউন্ডিং জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজ করে, তার সম্পর্ক হোক সম্পদ বা জ্ঞান, আর টাকার ক্ষেত্রে তা তো অত্যন্তভাবে সত্যি। ওয়ারেন বাফের সম্পর্কে লেখা বইয়ের সংখ্যা অজস্র, কিন্তু বাফের সম্পত্তি শুধুমাত্র বিনিয়োগের জন্য হয়েছে কারণ তিনি বিনিয়োগ অনেক কম বয়স থেকেই করছেন। বাফের সম্পত্তির সিংহভাগ তার বয়স 50 পার হবার পর হয়েছে কম্পাউন্ডিং থেকে। যদি তিনি 30 বছরের পর থেকে বিনিয়োগ শুরু করতেন, তাহলে আজ হয়তো আমরা কেউই তার নাম জানতাম না। বিনিয়োগকারী হিসেবে তার দক্ষতা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, কিন্তু কম্পাউন্ডিং হলো আসল সূত্র। খুব কম লোকই দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করতে পারেন। তাই সফল বিনিয়োগকারী হওয়ার জন্য আপনার বিরাট পরিমাণের কোনো রিটার্ন পাওয়ার দরকার নেই। আপনি একটি সামঞ্জস্যপূর্ণ রিটার্ন দীর্ঘ সময় ধরে পেতে পারলেই কম্পাউন্ডিং এর ফল দেখতে পাবেন। সম্পদশালী হওয়া ও সম্পদশালী থাকা, গেটিং ওয়েলথি ভার্সেস স্টেইং ওয়েলথি। সম্পদশালী হওয়ায় অগণিত উপায় আছে, কিন্তু সম্পদশালী থাকা ততটাও সহজ নয়। 1877 সালে জন্মগ্রহণকারী জেসি লিভারমোর ছিলেন তার সময়ের অন্যতম সেরা স্টক মার্কেট ট্রেডার, যিনি মাত্র 30 বছর বয়সে $100 মিলিয়ন সম্পদ গড়ে তোলেন। 1929 অক্টোবর মাসে স্টক মার্কেটে মারাত্মক ধস নামে এবং খবরে জানা যায় ওয়াল স্ট্রিটের বহু স্পেকুলেটররা আত্মহত্যা করেছে। লিভারমোর বাড়ি না ফেরায় এই খবরে তার স্ত্রী ডরোথি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তার মা দুশ্চিন্তায় পাশের ঘরে লুকিয়ে পড়েন এবং লিভারমোর বাড়ি ফেরা মাত্র ডরোথি তার সন্তানদের নিয়ে তাকে কাঁদতে কাঁদতে স্বাগত জানান। এই ঘটনায় লিভারমোর হতভম্ব হয়ে যান এবং তিনি পরিবারকে জানান যে স্টক মার্কেটে যে ধসে বহু পরিবার সর্বশান্ত হয়ে গিয়েছে। সেই দিনেই তিনি প্রায় $3 বিলিয়ন মালিক হয়ে গেছেন। যেদিন স্টক মার্কেটে ইতিহাসে কালো দিন বলে অভিহিত, সেই দিনেই লিভারমোর পৃথিবীর ধনীতম ব্যক্তিদের একজন হয়ে ওঠেন। সেই একই সময়ে আরেক মাল্টি মিলিয়নিয়ার রিয়েল এস্টেট ডেভেলপার আব্রাহাম জার্মানস্কি নিখোঁজ হয়ে যান। খুব সম্ভবত সবকিছু খুইয়ে তিনিও আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। 1929 ওই ঘটনায় লিভারমোর অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং প্রচুর পরিমাণ অর্থের ট্রেডিং করতে শুরু করেন। এইভাবে আরও 4 বছর পরে 1933 সালে সর্বশান্ত ও লজ্জিত হয়ে তিনিও দুদিনের জন্য নিখোঁজ হয়ে যান। তার স্ত্রী তাকে খুঁজতে বেরোয়, কিন্তু তিনি ফিরে আসেন ঠিকই, কিন্তু সেটা নিজেকে শেষ করে দেওয়ার জন্য। লিভারমোর বা জার্মানস্কি দুজনেই সম্পদশালী হতে পেরেছিলেন, কিন্তু কেউই সম্পদশালী থাকতে পারেননি। দুজনেরই সর্বশান্ত হওয়ার মধ্যে শুধুমাত্র সময়ের কিছুটা ফারাক ছিল। সম্পদশালী থাকার জন্য এটা মাথায় রাখা দরকার যে পূর্বের কোনো সাফল্যের যে বারবার পুনরাবৃত্তি ঘটবে তা কোনো নিশ্চয়তা নেই। ওয়ারেন বাফের বিনিয়োগ করার পদ্ধতি নিয়ে বহু চর্চা করা যেতে পারে। তিনি কিভাবে কি করেছেন তা অনেকেই জানতে চান, কিন্তু তার সাথে এটাও জানা দরকার যে তিনি কি করেননি। তিনি কখনোই দেনায় ডুবে যাননি। স্টক মার্কেটের বহু ধস তিনি প্রত্যক্ষ করেছেন, কিন্তু তাতে উদ্বিগ্ন হয়ে তিনি শেয়ার বিক্রি করে দেননি। তিনি কোনো রকম অবাঞ্ছিত ঝুঁকি নেননি যাতে তার সম্মান নষ্ট হয়। তিনি কখনোই একটিমাত্র কৌশলকে অবলম্বন করে বসে থাকেননি এবং সর্বোপরি তিনি কখনোই বিনিয়োগ বন্ধ করেননি বা বিনিয়োগ থেকে অবসরও নেননি। বড় রিটার্নের থেকেও বেশি দরকারি হলো আর্থিকভাবে সুরক্ষিত থাকা, কারণ তবেই আপনি দীর্ঘ সময় বিনিয়োগরত থেকে কম্পাউন্ডিংকে কাজে লাগাতে পারবেন। যে কোনো বিষয়ে পরিকল্পনা থাকা খুবই দরকার, কিন্তু পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পরিকল্পনা অনুযায়ী না চলার পরিকল্পনাও করে রাখা। প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট, but the most important part of every plan is to plan. On the plan not going according to plan,
মর্গান হাউসেল। পরিকল্পনা তখনই কাজে লাগবে যদি ভবিষ্যৎ আপনার পরিকল্পনা মাফিক চলে, কিন্তু বাস্তব হলো ভবিষ্যতে কখন কি ঘটতে চলেছে তা আমরা কেউই জানি না। তাই পরিকল্পনা সবসময় কিছুটা মার্জিন অফ সেফটি এবং রুম ফর ইরোর বা ভুল করার মতো জায়গাও রাখা দরকার। ধরুন আপনি আগামী 10 বছর অন্তত 10% সুদের হারে পাবেন, সেই অনুযায়ী আর্থিক পরিকল্পনা করলেন, কিন্তু আপনার এমনভাবেই বিনিয়োগ বা সঞ্চয় করা দরকার যাতে 10%-এর বদলে আপনি মাত্র 4% ও সুদ পান, তাতেও যেন আপনাকে কোনো অসুবিধায় পড়তে না হয়। টেলস ইউ উইন। আপনি অর্ধেক সময় ভুল হলেও ভাগ্য করে তুলতে পারেন। যা কিছুই বড়, লাভজনক, বিখ্যাত বা প্রভাব বিস্তারকারী হোক না কেন, তা হলো টেলস ইভেন্টস, অর্থাৎ মিলিয়নের মধ্যে ঘটা একটা ঘটনা। অন্যতম সেরা বিনিয়োগকারী পিটার লিঞ্চ বলেছিলেন, ব্যবসায় অসাধারণ দক্ষতা সম্পন্ন হলেও আপনি 10-এর মধ্যে 6 বার সঠিক হবেন। আপনি ঠিক বা ভুল সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো ঠিক হয়ে আপনি কত টাকা উপার্জন করলেন, আর ভুল হলো কত টাকা খোয়ালেন। আপনি অর্ধেক সময় ভুল হয়েও ভাগ্য করে তুলতে পারেন। স্বাধীনতা, ফ্রিডম। টাকা কি আপনাকে সব রকমভাবে সুখী করতে পারে? একদমই না। সম্পদশালী হতে গেলে কি কয়েকশো কোটি টাকা থাকা প্রয়োজন? তাও নয়। আপনি প্রকৃত সম্পদশালী তখনই হবেন যখন আপনি নিজের মতো করে সময়কে নিয়ন্ত্রণ করতে পারবেন। কারণ পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হলো সময়, আর সময়কে নিয়ন্ত্রণ করার এই ক্ষমতা আপনাকে টাকা এনে দিতে পারে, যাতে আপনি স্বাধীনতা পান। আপনি কি করতে চান, কখন করতে চান, কিভাবে করতে চান, কার সাথে করতে চান এবং কতক্ষণ করতে চান, এই সমস্ত কিছুর নিয়ন্ত্রণ যদি আপনার হাতে থাকে তবেই আপনি স্বাধীন। ম্যান ইন দ্য কার প্যারাডক্স। প্রায়শই লোকে সম্পদশালী হতে চায় অন্যের কাছে গুরুত্বপূর্ণ পাওয়ার জন্য। দামি গাড়ি, দামি বাড়ি, এসবের মাধ্যমে তারা অন্যের কাছে নিজেদের গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু বাস্তব হলো, আপনি যখন কোনো দামি গাড়ি চেপে যান তখন খুব কম লোকেই আপনাকে লক্ষ্য করে বা করতে দেয়। তার ওই গাড়িটাকেই দেখে এবং নিজেদের মনে ওইরূপ সম্পদ অর্জনের স্বপ্ন দেখে। সুতরাং কোনো দামি বস্তু নয় যা আপনি বাস্তবে পেতে চান, তা হলো সম্মান ও শ্রদ্ধা। সম্পদ সেটাই যেটা খালি চোখে দেখা যায় না। ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। অন্যের কাছে নিজেকে ধনী প্রমাণ করার জন্য আপনি যদি পরিকল্পনাবিহীনভাবে খরচ করতে থাকেন, তাহলে সর্বশান্ত হওয়ার শ্রেষ্ঠ উপায়। অন্যের বাড়ি, গাড়ি বা জীবনযাত্রা দেখে প্রভাবিত হবেন না, কারণ আপনি শুধু বাইরেরটা দেখেছেন, ভেতরটা নয়। কারো বিরাট গাড়ি দেখে ভাবছেন যে খুব ধনী, খোঁজ নিয়ে দেখুন সে কত টাকার হোম লোন নিয়ে বসে আছে। কেউ দামি গাড়ি চড়িয়ে যাচ্ছে দেখে ভাবছেন সে খুব আয়েসে আছে, খোঁজ নিয়ে জানবেন সে কার লোনের টাকা শোধ করতে হিমশিম খাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে লোকজনের বেড়ানো দেখে ভাবছেন তারা খুব ফুর্তিতে আছে। লোকেরা ঘুরতে যাওয়ার জন্য টাকা ধার করতেও আজকাল পিছপা হয় না। তাই দামি গাড়ি, দামি বাড়ি, গয়না, পোশাক আশাক এসব কিছুই সম্পদ নয়। সম্পদ সেটাই যেটা দেখা যায় না। কোটিপতি হওয়া বলতে বহু মানুষই কোটি কোটি টাকা খরচ করার কথা ভাবে, কিন্তু বাস্তব হলো একদম তার উল্টোটা। আমরা অন্যকে দেখে শিখি, তাই আমরা সম্পদ অর্জনের থেকে খরচ করা তাড়াতাড়ি শিখি, কারণ সেটা আমরা সকলকে করতে দেখি। কিন্তু যে তার সম্পদ বাড়িয়ে চলেছে তা আমরা বাইরে থেকে দেখতে পাই না, তাই শিখতেও পারি না। টাকা জমান, সেভ মানি। সঞ্চয় খুব গুরুত্বপূর্ণ। লেখকের মতে কিছু লোক সঞ্চয় করে, কিছু লোকে ভাবে তাদের পক্ষে সঞ্চয় করা সম্ভবই নয়, আর কিছু জন মনে করে তাদের সঞ্চয়ের কোনো প্রয়োজন নেই। সম্পদ বৃদ্ধির জন্য আপনি কত হারে সুদ পাচ্ছেন বা আপনি কত টাকা উপার্জন করেন, তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আপনি কত টাকা সঞ্চয় করছেন। সঞ্চয় যে কেউ করতে পারে, প্রাথমিক চাহিদা পূরণের পর আপনার যে টাকা থাকে সেটা আপনি চাইলে সঞ্চয় করতে পারেন, কারণ সেই টাকা আপনি যে যে কাজে খরচ করেন সেগুলো প্রয়োজন নয়, আপনার শখ। এবং সঞ্চয় করব ভাবলে আপনি নিজেই নিজের চাহিদা কমাতে পারেন। সঞ্চয়ের জন্য কোনো নির্দিষ্ট কারণ খোঁজার দরকার নেই। আপনার জমানো এক একটা টাকা আপনার ভবিষ্যতের সময়ের নিয়ন্ত্রণ এনে দিতে পারে, যা অমূল্য। রিজনেবল, রেশনাল। আর্থিক শিক্ষার ক্ষেত্রে লেখক রেশনাল থাকার চেয়ে রিজনেবল থাকা অধিক বলে শ্রেয় মনে করেছেন। সারপ্রাইজ। পৃথিবীতে ঘটে চলা সতত পরিবর্তনশীল বিভিন্ন ঘটনা হলো ইতিহাস, কিন্তু এই ইতিহাসকে অনুসরণ করেই ভবিষ্যতের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হলো সবচেয়ে বড় ভুল। 1%-এরও কম মানুষ বা কোনো ঘটনা সমগ্র পৃথিবীকে 100% বদলে দিতে পারে। তাই ইতিহাসের কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কখনোই ভবিষ্যতের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া যায় না। পৃথিবী বিস্ময়কর এবং অতীতে ঘটা সমস্ত বিস্ময়কর ঘটনা থেকে আমাদের ভবিষ্যতের বাধা সম্পর্কে সচেতন থাকা দরকার এবং মনে রাখা দরকার কখন কি ঘটতে পারে তা আমরা কখনোই কিছু জানি না। রুম ফর ইরর। এই ব্যাপারে লেখক আগেও বলেছেন যে আপনি আপনার সঞ্চয় বা বিনিয়োগের ক্ষেত্রে যাই পরিকল্পনা করুন না কেন, সেখানে যেন সর্বদা কিছুটা ভুল করার মতো জায়গা থাকে।
অর্থাৎ সবকিছু যদি আপনার পরিকল্পনা মাফিক নাও হয়, তাতেও যেন আপনাকে অসুবিধা না পড়তে হয়। ইউ উইল চেঞ্জ। ভবিষ্যতে আর্থিক পরিকল্পনা করা ততটাও সহজ নয় যতটা মনে করেন, কারণ সময়ের সাথে মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং লক্ষ্য পরিবর্তিত হতে পারে। মানুষ খুব খারাপ ভবিষ্যৎ দৃষ্টা। যে কোনো লক্ষ্য আমাদের পরিকল্পনা করতে ভালো লাগে, কিন্তু সত্যিই সেই লক্ষ্যে পৌঁছালে আপনি কতটা খুশি হবেন তা আগে থেকে বোঝা সম্ভব নয়। এর কারণ হলো, যখন আমরা কোনো লক্ষ্যের কথা কল্পনা করি তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তার শুধুমাত্র ভালো দিকগুলো দেখি। সেখানে কি কি সমস্যা আসতে পারে সেগুলো ভাবতেই পারি না। ধরুন, আপনি কোনো এক নামজাদা কোম্পানিতে চাকরি করার লক্ষ্যে এগিয়ে চলেছেন। আপনার কল্পনা করে ভালো লাগছে যে আপনি ওই সংস্থার উচ্চ পদে কর্মরত, আপনার নিজস্ব বাড়ি, গাড়ি আছে এবং আপনি আর্থিক সচ্ছলতা পেয়ে গেছেন। এছাড়াও আপনি অন্যদের কাছে সম্মানও পাচ্ছেন। এগুলো ভেবে লক্ষ্যে এগিয়ে যেতে অনেকেই ভালো লাগবে, কিন্তু যেগুলো আপনি কল্পনা করতে পারছেন না তা হলো সত্যি ওই জায়গায় পৌঁছে আপনার কতটা কাজের চাপ ও স্ট্রেস থাকবে। আপনার আর্থিক সচ্ছলতা হয়তো থাকবে, কিন্তু নিজের মতো করে কাটাবার সময় কি থাকবে? শুধু অর্থেই কি আপনি খুশি থাকবেন? যদি আপনাকে নিজের পরিবারকে ছেড়ে থাকতে হয়, সেই পরিস্থিতিতে আপনার কেমন লাগবে যদি প্রয়োজনের সময় আপনি আপনার বাবা মায়ের কাছে না থাকতে পারেন? এছাড়াও এমন নানা পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনি আগে থেকে কল্পনাও করতে পারেন না। আর এই সমস্ত কিছুই আপনার ভবিষ্যতের আর্থিক পরিকল্পনায় বিরাট প্রভাব ফেলে, কারণ আপনি এবং আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি সর্বদাই বদলাতে থাকবে। নাথিং ফ্রি। প্রত্যেক জিনিসেরই মূল্য দিতে হয়। এই পৃথিবীতে বিনামূল্যের কিছুই নেই। ঠিক তেমনই বিনিয়োগের ক্ষেত্রে যে মূল্য দিতে হয় তা হলো ভলাটিলিটি ও অনিশ্চয়তা। এই মূল্য অনেকেই দিতে চায় না, কারণ এর থেকে যে রিটার্ন পাওয়া যাবে সেটা তৎক্ষণাৎ নয়, আর আমরা সেটারই দাম দিতে চাই যেটা আমরা সঙ্গে সঙ্গে মূল্যের বিনিময়ে পাবো। ইউ অ্যান্ড মি। অন্য কেউ যতই আর্থিক বিষয়ে জ্ঞান সম্পন্ন হোক না কেন, নিজের আর্থিক পরিকল্পনার সিদ্ধান্ত কখনোই অন্যের উপরে ছেড়ে দেবেন না, কারণ প্রত্যেকের জীবন আলাদা, লক্ষ্য, ইচ্ছা ও উদ্দেশ্যগুলোও আলাদা। দ্য সিডাকশন অফ পেসিমিজম। আশাবাদের থেকে হতাশাবাদ বেশি গুরুত্ব পায়, কারণ সেটা বেশিরভাগ মানুষের কাছে কোথাও না কোথাও গিয়ে বিশ্বাসযোগ্য বলে মনে হয়। হোয়েন ইউ উইল বিলিভ এনিথিং। মানুষ শুকনো পরিসংখ্যানের থেকে আকর্ষণীয় গল্প শুনতে বেশি ভালোবাসে এবং তাদের আর্থিক সিদ্ধান্তগুলিরও গল্পের দ্বারা পরিচালিত হয়। কোনো বিষয়ে যখন আপনি নিজে কিছু চান, তখন আপনার সেই চাওয়াকে সমর্থন করে এমন ধরনের গল্পকে আপনি বেশি গুরুত্ব দেন এবং বিশ্বাসযোগ্য বলে মনে করেন, যদি বাস্তবে তা সত্যি নাও হয়। তা সত্ত্বেও পৃথিবীর প্রতি আমাদের প্রত্যেকের ধারণা, এই দৃষ্টিভঙ্গি অসম্পূর্ণ, কিন্তু সেই অংশকে আমরা নিজেদের মতো করে পূরণ করে নিই। অল টুগেদার নাও। এই অংশে লেখক সমগ্র বইয়ের মর্মার্থ তুলে ধরতে চেয়েছেন এবং বলেছেন, আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে যখন আপনি সঠিক হবেন তখন নম্র থাকুন, এবং যখন ভুল হবেন তখন শান্ত হয়ে নিজেকে ক্ষমা করুন, কারণ কখনোই সেটা ততটা ভালো বা ততটা খারাপ নয় যতটা আপনার মনে হচ্ছে। এই পৃথিবী বিরাট ও জটিল এবং এখানে ভাগ্য, ঝুঁকি এমন দুই সত্যি যাদের আগে থেকে জানা যায় না। তাই নিজেকে বা অপর কাউকে বিচার করার আগে এদের কথা মাথায় রাখুন। যখন আপনি বুঝবেন ভাগ্য বা ঝুঁকি আপনার নিয়ন্ত্রণে নেই, তখন আপনি সেই সকল বিষয় আরও ভালোভাবে অনুসংযোগ করতে পারবেন যেগুলো আপনার নিয়ন্ত্রণে আছে। অহংকার কমান ও সম্পদ বাড়ান। আপনার অহংকার ও উপার্জনের মাঝে ফারাকই হলো আপনার সঞ্চয় আর সম্পদ, সেটাই যেটা চোখে দেখা যায় না। আপনার অর্থকে এমনভাবে সামলান যাতে আপনি রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারেন। যদি আপনি সফল বিনিয়োগকারী হতে চান, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বিনিয়োগের সময়কে দীর্ঘায়িত করা, আর এমনভাবে পরিকল্পনা করুন যাতে আপনার পরিকল্পনা মতো সবকিছু না হলেও আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। অর্থকে কাজে লাগান নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ পেতে, কারণ নিজের সময়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনাকে অসীম সুখ এনে দিতে পারে। অন্য কাউকে দেখানোর জন্য নয়, খরচ করুন নিজের প্রয়োজনে, কারণ কোনো বস্তু নয়। আপনি অন্যদের থেকে যেটা চান তা হলো সম্মান। সঞ্চয় করুন, কোনো কারণ ছাড়াই সঞ্চয় করুন, এবং নিজের আর্থিক পরিকল্পনায় সবসময় ভুল করার মতো জায়গা রাখুন। ভবিষ্যতের জন্য নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নেবেন না, কারণ সময়ের সাথে সাথে পৃথিবী বদলাবে, আর বদলাবে আপনার লক্ষ্য, উদ্দেশ্য ও ইচ্ছাগুলো। অন্য কারোর মতামতে নিজের আর্থিক পরিকল্পনা করবেন না। সকল মতামতকে সম্মান করুন, কিন্তু সেটাই একদম সঠিক বলে ধরে নেবেন না। খুঁজে বের করুন কোনটা আপনার জন্য সঠিক হবে। আজ শুনলেন মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অব মানি বইটির সম্পূর্ণ বাংলা বুক সামারি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আমি হবি অডিয়াসের সাথে। ধন্যবাদ।